নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল রান্না করতে ব্লগটা স্টার্ট করলাম। প্রত্যেকদিন সকালের ব্রেকফাস্টটা গৌতম কিন্তু কিনেই আনে, কিন্তু আজকে বাবুর শরীরটা একদম ভালো না, আর ব্রেডটা আমার আগেই কেনা ছিল, গতকাল রাতে কিনে আনা ছিল। তো আমি এখন স্যান্ডউইচ বানিয়ে নেবো। কাল থেকে গৌতমের শরীরটা যেহেতু আমি আগেও শেয়ার করেছি খারাপ, একটু ঠান্ডা লেগেছে, জ্বর ও প্যারাসিটামল খেয়ে এখন অবধি ঠিকঠাক আছে স্যার। কিন্তু বাবু তো রেস্ট নিতে পারে না, বলছি যাও কি শো, সে আমার সাথে সাথে চলে এসেছে কিচেনে। এখন একটু শসা টমেটো কেটে নিয়েছি, একটু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর একটু স্যান্ডউইচ বানিয়ে নিলে দুজনের খাওয়া হয়ে যাবে। আর আজকে দুপুরের লাঞ্চেও ডিমই রয়েছে, হাঁসের ডিমের তরকারি করব, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো উচ্ছে ভাজা করব। তার গ্যাসটা কমি তো, তার পরে কথা বলছি। ওরে বাবা রে, কি গরম! এখানে এই ডিম সিদ্ধ করে রেখেছি, হাঁসের ডিম মুরগির ডিম সিদ্ধ একসাথে হয়ে গেছে। হাঁসের ডিম সিদ্ধ হয়নি ভালো করে, জানো আমার যা মনে হচ্ছে। করার জন্যে শসা টমেটো আর ডিম কেটে নিয়েছি, এদিকে ব্রেড একদম টোস্ট করে নিয়ে চলে এসেছি। গরম চায় চুমুকটা দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু যে বিশাল চিনি দিয়েছে গৌতম, খুব মিষ্টি হচ্ছে। চিনি দিয়েছো কেন? বলছে চিনি গোলা জল খাচ্ছি, তাতে একটু আদা আর চা পাতা দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা রান্নাঘরে রান্না করে নিচ্ছি। উচ্ছে কুমড়ো করবো, তো এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এবার আর ভালো লাগছে না, ভীষণ বোর লাগছে। আগামীকাল হচ্ছে সোমবার, আগামীকাল সোমবার হলে পুরো এক সপ্তাহ, মানে আগের গত সোমবার আমি এসেছিলাম ভেলোরে, আর এই সোমবার হলে পুরো এক সপ্তাহ, মানে সময় কাটতে চাইছে না, আর ভালো লাগছে না। রোজ দিন মেয়ের সাথে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ফোনে কথা হচ্ছে, তাও কোথাও যেন মেয়েকে ভীষণ মিস করছি। সব সময় যা খাচ্ছি যা করছি সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করে জানাচ্ছি, মেয়েও ফোন করছে, সারাক্ষণই বলতে গেলে মেয়ের সাথেই কথা হচ্ছে। এছাড়া পাড়া থেকেও সবাই ফোন করছে, ক্লাব থেকেও সবাই ফোন করছে, খোঁজখবর নিচ্ছে। তাহলেও আর ভালো লাগবে না, যে মনে হচ্ছে এবার কত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বিরক্ত লেগে যাচ্ছে এখানে থাকতে থাকতে। আর গৌতম গেছে একটু দোকানে, আর টমেটো দুটো ছিল, দুটো দোকানে বলছে, সরি বাজারে গেছে, দুটো টমেটোই দেখলাম পচে গেছে। তো ডিমের তরকারি করবো, একটু টমেটো না হলে ভালো লাগবে না। আবার গৌতম গৌতম এই শরীর খারাপ অবস্থা বাজারে ছুটেছে টমেটো আনার জন্যে। আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই লজে মিক্সিও আছে আর শিলনোড়াও আছে। তো এই শিলনোড়ায় মশলা করা ইম্পসিবল ব্যাপার আমার কাছে, বেস্ট অপশান। একদম যে ডিমের কারি করবো তার জন্য গ্রেভি হবে যেটা, তার মশলাটা এতে করে নেবো। রান্নাবান্না কমপ্লিট, স্নানও হয়ে গেছে, এবার খেতে বসবো। আর কিছু জামা কাপড় কেচেছি, আজকে ছাদে গিয়ে মেলবো, আর ছাদটাও তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুজনে মিলে ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। ছাদে চলে এসেছি, যেমন রোদ তেমনি হাওয়া বইছে ছাদে। তো এইটা বড় ছাদ, এটা একদম 5 তলার ওপর এই ছাদটা, আর নিচে একটা ছোট ছাদ রয়েছে যেটা 4 তলার ওপর রয়েছে। মানে এদিকটা আবার এক্সট্রা করে বাড়িয়ে এই বড় ছাদটা করা হয়েছে। মানে এইটুকু বোঝা যাচ্ছে আস্তে আস্তে হোটেলটা ডেভেলপ করেছে, সেই অনুযায়ী ছাদগুলো করা। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, ভেলোর শহরটা যেহেতু পাহাড় ঘেরা, তো পাহাড় তো দেখা যাবে অবভিয়াসলি। কি ভালো লাগছে পাহাড়টা দেখতে, যেন মনে হচ্ছে হাত বাড়ালেই পাহাড়টাকে ধরতে পারবো। আর আমি একটু এগিয়ে সামনের দিকে যাচ্ছি, এর সামনেই সিএমসি হসপিটাল দেখা যাচ্ছে।
এই লজ থেকে সিএমসি হসপিটাল মানে হাঁটা পথে হচ্ছে 2 মিনিট। ওই সামনে সিএমসি হসপিটাল। তো ওই মানে একদম ওই বড় বিল্ডিংটা হয়তো ক্যামেরায় ক্লিয়ার দেখা যাবে না, তা আমি একটুখানি জুম করে দেখাবার চেষ্টা করলাম। তো ওইটা, আর এই সামনে হচ্ছে শুভম রেসিডেন্সি, যেখানে আমি পরপর 2বার আগে এসে থেকেছি। তো শুভম রেসিডেন্সি থেকে পাহাড়টা এতটা ভালো দেখা যেত না, আমি অল্প একটু পাহাড়ই দেখতে পেতাম এবং সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। কিন্তু এই লজটা থেকে আবার দেখলাম পাহাড়টা অনেকটাই দেখা যাচ্ছে। পাহাড়টা অনেকটাই বড় এরিয়া নিয়ে পুরো, যেহেতু আগেও বললাম ভেলোর শহরটা পাহাড় দিয়ে যেহেতু ঘেরা, তো যেদিকেই তাকানো যায় সেদিকেই পাহাড়ই দেখা যায়। দূর থেকে ছোট পাহাড়, সামনে থেকে বড় পাহাড়। উপরে এত রোদ বলার মতো নয়, মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছিল। বসার জায়গা হলে ভালো হতো, কিন্তু নিচেরটা বসার জায়গা রয়েছে, নিচের ছোট ছাদটায়, কিন্তু ওই ছাদে বসলে আবার পাহাড় ঠাওয়ার দেখা যায় না। আর এর মধ্যে আমার গৌতমবাবু ক্যামেরাম্যান হয়ে গেছিলো, এত ফটো তুলেছে আমার বলার মতো নয়। এবার দেখি কোনটা ভালো, কোনটা ডিলিট করবো, কোনটা রাখবো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, প্রায় এখন 7টা বাজে। তো আজকে যে ভাইফোঁটা, সকাল থেকে আমি বুঝতেই পারিনি। এখানে এমনিও টাইম ডেট আমরা ঠিক বুঝতে পারছি না, কখন কোন দিন পড়ছে, কোন তারিখ, কোন বার, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তার মধ্যে মানে সকাল থেকে বুঝতে পারিনি যে আজকের ভাইফোঁটা রয়েছে। মানে খাওয়ার পর যখন ফেসবুকটা অন হয়েছে তখন দেখলাম সবাই ভাইফোঁটার ফটো পোস্ট করছে, তখন বুঝতে পারলাম যে আজকের ভাইফোঁটা। তো মনটা একদম মানে ভীষণ খারাপ হয়ে গেল ফটোগুলো, সবার ফটো দেখে। কারণ গত বছর ভাইফোঁটায় আমি ট্রিটমেন্টের জন্য ভেলোরে ছিলাম, আমার গত বছর একটা ওটি হয়েছিল, আর এবছরও সেই ট্রিটমেন্টের জন্য আমি ভেলোরেই রয়েছি। মানে পরপর 2 বছর ভাইকে ফোঁটা দিতে পারিনি। তাও গত বছর বোন ভাইকে ফোঁটা দিয়েছিল, মেয়ে ভুটুকে ফোঁটা দিয়েছিল। অ্যাটলিস্ট আমি নয় ভেলোরে কষ্ট করেছিলাম ঠিকই সবাইকে ছেড়ে, কিন্তু ওরা আনন্দ করেছিল। কিন্তু এবছর বোনও ভাইকে ফোঁটা দিতে যেতে পারিনি, কারণ বোনও ভীষণ অসুস্থ, বোনেরও শরীরটা খারাপ, আর সেই জন্যে বোনও আসতে পারিনি, ভুটুও আসতে পারিনি। তো এবছর আমার বাপের বাড়িতে ভাইফোঁটা হয়নি। মানে ভাই ওইখানে আছে, আমি এইখানে, এদিকে বোনের শ্বশুরবাড়িতে। 3 ভাই বোন 3 দিকে। কিন্তু ছোটোবেলা থেকে এই ভাইফোঁটাটা আমরা অনেক মজা করে কাটিয়েছি, এবং যাদের বাড়িতে ভাই বোন থাকে তারা ওই ভাইফোঁটার দিনটা প্রত্যেকেই মজা করেই কাটিয়ে এসেছে বা কাটায় সেটা। তো আমাদের কি হতো, আমরা ছোটোবেলায় ভাইফোঁটার দিন আমার পিসির বাড়িতে চলে যেতাম জয়নগরে। আমরা 3 ভাই বোন আর আমাদের পিস্তত ভাই বোন সবাই মিলে একদম জমজমাট অনুষ্ঠান। পিসি বাবাকে ফোঁটা দিত, আর আমরা ভাই বোনরা সবাই মানে আমরা বোনরা সবাই ভাইকে ফোঁটা দিতাম। মানে একদম সেই খাওয়া দাওয়া, আড্ডা হুল্লোড়, একদম জমিয়ে দিনগুলো কাটতো। তারপর বিয়ের পর আর পিসির বাড়ি যাওয়া হতো না ঠিকই, কিন্তু আমার বাপের বাড়িতে আমরা 2 বোন মিলে ভাইকে ফোঁটা দিতাম, কত মজা করতাম, কত আনন্দ করতাম। মা কত রকমের রান্না করতো, কত পদে আমাদের রান্না করে খাওয়াতো। মানে সেই দিনগুলো ভেবে আজকের এত কষ্ট হচ্ছিলো, দুপুরবেলাটা খুব কেঁদেছি। তো গৌতম বললো কান্নাকাটি করো না, অসুস্থ হয়ে পড়বে, তো ভাইয়ের জন্য একটা কিছু পাঠিয়ে দাও, কেক কিংবা আইসক্রিম। তো রাহুলের হেল্প নিয়ে ভাইকে একটা কেক পাঠিয়েছি। ভাইফোঁটায় কেক তো মানে কেকটা দেয় না, কেকটা জন্মদিনের উৎসব হিসাবেই কেক কাটিংটা হয়, কিন্তু কি করব, এত দূর থেকে আমি কি করব। তো মানে রাহুল কিভাবে গুছিয়ে আমি যে একটু মিষ্টি কিনে পাঠাবো বা কীভাবে কিনে দেবে সেটা বুঝতে না পেরে আমি একটা কেক মানে মোটমাট রাহুলের হাত দিয়ে ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি, যাতে কেকটা দেখে ভাই অন্তত বুঝতে পারে যে আমরা 2 বোন ভাইয়ের সাথে আছি, মানে 2 দিদি, ভাই তো আমাদের থেকে ছোট, 2 দিদি ভাইয়ের সাথে আছি। মানে এই আজকের দিনে আমরা 3 ভাই বোন 3 দিকে, এটা আমার একদম ভালো লাগছে না। অ্যাটলিস্ট যদি আমি নয় ভেলোর থাকতাম, কিন্তু বোন গিয়ে যদি ভাইকে ফোঁটা দিতে পারতো, বা আমার মেয়ে ভুটুটাকে ফোঁটা দিতে পারতো, এটুকু জেনে বা ওদের ফটো দেখে একটু মনে শান্তি পেতাম, কিন্তু সেটাও আর হয়নি, হয়ে ওঠেনি। আর সবটাই ওপরওয়ালার হাতে, মানে ভগবানের হাতে, ভগবান যা চাইবে সেটাই হবে। তো গৌতম বলল যে কলকাতায় ফিরে তুমি যে কোনো একটা দিনে ভাইকে ফোঁটা দিও, ভাইয়ের পছন্দের মিষ্টি দিয়ে, মিষ্টি খাইয়ে ভাইকে আশীর্বাদ করে ফোঁটা দিও, তাহলে সেই দিনটাই ভাইফোঁটা হয়ে যাবে। হ্যাঁ, ভাইয়ের মঙ্গল কামনার্থে যেদিনকে তুমি ভাইকে ফোঁটা দেবে সেটাই ভাইফোঁটা। তো জানি না ওটা করাটা ঠিক হবে কি না, বা মা ওইটা পারমিশন দেবে কি না, কিন্তু গৌতম বলল যে ওইভাবে করে নিতে। তো সেরকম ইচ্ছা আছে, যদি সেরকম হয় কলকাতায় ফিরে ভাইকে একটু, ও যে মিষ্টিগুলো খেতে পছন্দ করে বা যে খাবার খেতে পছন্দ করে সেগুলো দিয়ে ওকে খাইয়ে দেবো, যদি ফোঁটাটা না দিতে পারি তাও।
তো আজকে সত্যি একদম এত মুড অফ। আমি বিকালবেলা ভাই একটু আগে ফোন করেছিল, তো ভীষণ কান্নাকাটি করছিলাম আমি। একদম ভালো লাগছে না। আর এই বিশেষ দিনগুলো নিজের পরিবার আত্মীয় স্বজনকে ছেড়ে এই দূর দেশে পড়ে থাকা, দূর দেশে বলবো না সরি, দূর রাজ্যে পড়ে থাকা যে কতটা কষ্টকর। যারা ভেলোরে এসে ট্রিটমেন্ট করতে আসে তারাই জানে যে এই মানে নিজেকে সুস্থ করতে এসে মানে আরেকটা মানসিক যেন অশান্তি মাথার মধ্যে, নিজেদের প্রিয়জনদের ফেলে রেখে। তাও তো গৌতম আমার সাথে এসেছে বলে একটু মানে মনে শান্তি আছে। মেয়েটাকে ফেলে রেখে এসেছি ওইখানে, মানে মেয়েটার কাল থেকে পরীক্ষা, আমি সব মিলিয়ে যেন হচপচ হয়ে আছি। কবে যে ভালো হব আর মনেও হয় না যে আর ভালো হতে পারবো। আস্তে আস্তে সেই আশাটাও আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো মনে খুব আশা রাখছি আগামী বছরটা যেন মানে কলকাতায় থাকতে পারি, 3 ভাই বোন মিলে জমিয়ে যেন ভাইফোঁটা করতে পারি। আর যদি ব্লগটা কন্টিনিউ করতে থাকি তাহলে নিশ্চয়ই সেটা ব্লগের মাধ্যমেও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার কান্নাকাটি দেখে গৌতমবাবুর তো ভীষণ জ্বর, শরীর ভালো নেই। তাও গৌতমবাবু বললো চলো রেডি হও, বাইরে চলো, বাইরে গেলে মুডটা একটু ভালো হবে, এখানে শুয়ে পড়ে থাকলে মানে এখানে বসে থাকলে তুমি কাঁদতে থাকবে। তো আমাকে জোর করে এখন রেডি করিয়ে নিয়ে যাচ্ছে বাইরের দিকে। আর একটু বাইরে যাওয়ারও ছিল, রুটি কিনে নিয়ে আসবো, রাত্রিবেলা রুটি খেয়ে নেবো। আর গৌতমকে ভাত রাত্রিবেলা দেবো না, ওর শরীরটা খুবই খারাপ। তো দেখি চলো বাইরের দিকে যাওয়া যাক, ঘুরে আসি, তো ঘুরে আসি। এবার আমি যে লজে আছি এবং গত দুবার আগে এসেও যে লজে ছিলাম, সেই লজের যে গলিটা, সেই গলিটাকে কার্তিক মন্দির গলি বলা হয়। কারণ একদম গলির শেষ প্রান্তে একটা বড় কার্তিক ঠাকুরের মন্দির রয়েছে। আর সাউথের লোকেরা কার্তিক ঠাকুরকে খুব মানে। আমার মনে হয় ওনারা কার্তিক ঠাকুরকে মুরাগ্গান বলে থাকে। আমি হয়তো ভুলও হতে পারি, ভুল হলে আমাকে সংশোধন করে দিও। তো মন্দিরের সামনে বহুবার হেঁটে গেছি, দূর থেকেই প্রণাম করেছি। লজ থেকে বেরিয়ে মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করেছি, কারণ লজ থেকে বেরোলেই মন্দির দেখা যায়। প্রণাম করে বারবার হসপিটালেও গেছি, কিন্তু কোনোদিন সাহস হয়নি মন্দিরের ভিতর প্রবেশ করব। কারণ হচ্ছে ভাষাগত সমস্যা। বারবার ভয় লেগেছিল যদি কোনো বিশেষ নিয়ম থাকে মন্দিরের, যেটা তো ওনাদের ভাষা আমি বুঝতে পারবো না এই ভেবে। এটা মন্দিরের আসল গর্ভগৃহ। আর এই মন্দিরে কিন্তু মানে ভিডিও করা যায়। সারা কার্তিক মাস জুড়ে ভেলোরে যত কার্তিক মন্দির আছে ধুমধাম করে কার্তিক ঠাকুরের পূজা হয়ে থাকে। তো আমরা যেদিনকে মন্দিরে গেছিলাম সেদিন কিন্তু কার্তিকের ষষ্ঠী পূজা ছিল। তো সুতরাং ধুমধাম করে পূজা, তার সাথে ছিল ভোগ বিতরণ। তো ঠাকুরের ভোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো আমি আর গৌতম ভোগ নিয়ে নিয়েছিলাম। একটা কাট রাইস নয়, একটা টারমারিক রাইস দিয়েছিল, আর তার সাথে একটা মিষ্টি পায়েস দিয়েছিল। মন্দিরে শুধু কার্তিক ঠাকুর নয়, অনেক দেবদেবী অধিষ্ঠিত ছিল এবং সবাই নিজের মঙ্গলার্থে ঘিয়ের প্রদীপও জ্বালাচ্ছিল। আর এইখানে তো ট্র্যাডিশন, মাথায় ফুল লাগানো, কি ভালো যে লাগছিল শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে সেজে মাথায় ফুল লাগিয়ে সবাই মন্দিরে এসেছিল। এবং আমি যেটা দেখলাম যে গর্ভগৃহর চারিদিকে কিন্তু পরিক্রমা করছিল সবাই। মন্দির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সাইডে যে গলি আছে সেখান থেকে আমরা বড় বাজারের দিকে যাব। আর সব থেকে আসল কথা বলতে ভুলে গেলাম, মন্দিরটার নাম হচ্ছে শ্রী বাসু ব্রহ্মণ্যাস স্বামী টেম্পল, ভেলোর। আর যেহেতু রবিবার, পুরো মার্কেট অন্ধকার, সব ছুটি। অর্ধেক দোকান বন্ধ, রাস্তা পুরো ফাঁকা। আজকে যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটাকে লং বাজার রোড বলে, D8 লং বাজার, ভেলোর। এই রাস্তাটা আগে কখনো আসেনি, আমি আর গৌতম এটা ফার্স্ট টাইম আসলাম। বেশিরভাগই ফল আর ফুলের দোকান, ফল ফুলের দোকান, রাস্তা আর জামা কাপড়। আর আজকে রবিবার বলে মনে হচ্ছে অনেক দোকান বন্ধ। তো ফাঁকা রাস্তায় আমি আর গৌতম হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এসেছি ভেলোর বাস স্ট্যান্ডে। আজকে রবিবার বলে বাস স্ট্যান্ডে বাসও ফাঁকা। কোনো সময় এখানে অনেক ভিড় থাকে। দুটো বাস আছে বাস স্ট্যান্ডে। এখানে বেশিরভাগ লোকেরা বাসেই জার্নি করে না গৌতম, ট্রেনের থেকে প্রচুর বাস। এইগুলো হচ্ছে বাসের ওয়েটিং রুম এই সাইডে। রাস্তার ওপারটাই হচ্ছে ফোর্ট, ভেলোর ফোর্ট। ফোর্টের আলোগুলো জ্বলছে। এই বাসগুলো যাচ্ছে, গিয়ে বাস স্ট্যান্ডে ঢুকছে। হ্যাঁ, ভিতর দিয়ে আসা যেত তো। এই বাস স্ট্যান্ডের সামনের দিকটা এরম, এটা পুরো সামনের পোর্শন।
এদিক থেকে বেরিয়ে গেলে মান্ডি স্ট্রিট আর সিএমসি, সোজা গেলে সোজা রাস্তাটা। বিশাল এরিয়া নিয়ে বাস ডিপোটা। এখানে ওয়েটিং রুম, টিকিট কাউন্টার রয়েছে, তার মধ্যে দেখলাম অটো স্ট্যান্ডও রয়েছে। বলতে গেলে ভীষণ কনজাস্টেড এরিয়া, এখানে ঠিকমতো হাঁটা যায় না, এত গাড়ি ঘোড়ার চাপ। বাজার বাইরে কিচ্ছু খাইনি, ওই ঠাকুরের প্রসাদটা খেয়েছিলাম। আর এত হেঁটেছি আমি আর গৌতম, হাঁটতে হাঁটতে তো গৌতমের পটিও পেয়ে গেল। আমি তো পিছনে পিছনে হেঁটে হেঁটে আসলাম, উনি বাবু দৌড়ে দৌড়ে চলে এসেছিলো হোটেলে। আর আসার সময় রুটি নিয়ে এসেছি। আজকের আর ভাত খাবো না, যেহেতু বললাম রুটি আর মানে ডিমের তরকারি খেয়ে নেবো রাতে। কত রুটি এনেছো? পাগল নাকি, 10খানা রুটি? পাতলা পাতলা ছোট ছোট রুটি। রুটির দাম কিন্তু এখানেও 5 টাকা। গৌতমবাবু 10খানা রুটি নিয়ে এসেছে, কী আর বলবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু বললাম যে আজকের বিকালে যখন ছাদে গেছিলাম, গৌতমবাবু আমার কিছু ফটো তুলেছিল। র্যান্ডাম ক্লিক বলতে পারো, ক্যান্ডিড ফটো। তো আমাকে জানিয়ে যদি বলতো তাহলে ফটোগুলো হয়তো ভালো হতো, কারণ আমি একটু পোজ দিয়ে ফটো তুলতে পারতাম। ফটোগুলো তো আরও যেসব ফটো, তা তো সে এতটাই খারাপ বলার মতো না, সেগুলো শেয়ার করার মতো না। যাই হোক, করে এত এফর্ট দেখে আমি আর থাকতে না পেরে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই থাক, চলো বাই।